যাচ্ছে না, উঠছি খাড়া সিঁড়ি। দেখো কোথায় উঠতে হবে, বাপরে কি খাড়া রাস্তা। 45 ডিগ্রি হবে কি সময়? 45 হবে না? নাসিকে যখন কুম্ভ মেলা হয় তখন কুম্ভ মেলার সময় এটাই হয় মেন জায়গা স্নান করার জন্য। আগের পর্বে তোমরা দেখেছো আমরা নাসিক থেকে পৌঁছে গেছিলাম পবিত্র ত্রম্বকেশ্বরে, যেখানে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর একই জ্যোতির্লিঙ্গে বিরাজমান। সেখানেই করেছি এই 10ম জ্যোতির্লিঙ্গের দর্শন। কিন্তু ত্রম্বকেশ্বরের গল্প শুধু মন্দিরেই শেষ নয়। আজকের পর্বে আমরা ঘুরে দেখব এই পবিত্র তীর্থক্ষেত্রের আশেপাশের দর্শনীয় স্থান, জানব এর অজানা ইতিহাস, আর পৌঁছে যাব ভারতের অন্যতম পবিত্র নদী গোদাবরীর উৎপত্তিস্থল ব্রহ্মগিরি পাহাড়ে, যেখান থেকে শুরু হয়েছে দক্ষিণের গঙ্গা নামে পরিচিত এই মহাপবিত্র নদীর যাত্রা। তাহলে চলুন শুরু করা যাক ত্রম্বকেশ্বরের আরও এক অসাধারণ সফর। গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি, গিয়ে আজকে এখন সকালবেলাটায় আবারও দর্শন করবো বলে একদম সামনেটায় চলে এসেছি মন্দিরের। এখন এসে পৌঁছালাম, এই হচ্ছে মন্দিরের পেছনে থাকা ঋণমুক্তেশ্বর মহাদেব মন্দির। কথিত আছে ভগবান শিবের এই রূপের পূজা করলে জীবনের নানা ঋণ, বাধা, বিপত্তি ও দুঃখ কষ্ট থেকে মুক্তির আশীর্বাদ লাভ হয়। শুধু আর্থিক ঋণ নয়, হিন্দু শাস্ত্রে বর্ণিত দেব ঋণ, ঋষি ঋণ ও পিতৃঋণ থেকেও মুক্তির প্রার্থনায় অসংখ্য ভক্ত এখানে আসেন। তাই ত্রম্বকেশ্বর এলে অনেকেই মূল জ্যোতির্লিঙ্গ দর্শনের পাশাপাশি এই প্রাচীন মন্দিরেও প্রণাম জানিয়ে আশীর্বাদ গ্রহণ করেন। মন্দির থেকে একটু এগিয়ে এলে মন্দিরের ভিআইপি গেটটাকে সামনে রেখে তার বাদিক দিয়ে যদি আসি, আমরা আসার পরে দেখতে পাবো এরকম একটা চক আছে। এখান থেকে একটু এগিয়ে যাবোই, আমরা এগিয়ে গেলে দেখতে পারবো যে কুশাবর্ত আছে, সেখানে আমরা এখন যাব। তীর্থরাজ কুশাবর্ত, একটা ছোট্ট মতন পুকুর, সেখানে আমরা এখন যাব। এবার এসে আমরা পৌঁছেছি কুশাবর্ত কুণ্ডে, ত্রম্বকেশ্বরের সবচেয়ে পবিত্র তীর্থগুলোর মধ্যে অন্যতম। এই কুণ্ডকে ঘিরেই রয়েছে এক অসাধারণ পৌরাণিক কাহিনী। অনেক হাজার বছর আগে এই অঞ্চলে বাস করতেন মহর্ষি গৌতম আর তার স্ত্রী অহল্যা। এক ভয়াবহ খরার সময় নিজের তপস্যার শক্তিতে মহর্ষি গৌতম এখানে জল এনে অসংখ্য ঋষি, মুনি ও মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন। কিন্তু তার এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কিছু ঋষি এক ষড়যন্ত্র করেন। তার একটি দুর্বল গাভীকে গৌতম ঋষির আশ্রমে পাঠান। গৌতম ঋষি গাভীটিকে সরানোর চেষ্টা করতেই সে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। ফলে তার ওপর গো হত্যার পাপের অপবাদ আসে। এই পাপ থেকে মুক্তি পেতে মহর্ষি গৌতম কঠোর তপস্যা করে ভগবান শিবকে সন্তুষ্ট করেন। তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিব দেবী গঙ্গাকে এই স্থানে অবতীর্ণ হওয়ার নির্দেশ দেন। কিন্তু গঙ্গা বারবার অদৃশ্য হয়ে যাচ্ছিলেন। তখন মহর্ষি গৌতম কুশ ঘাস দিয়ে একটি কুণ্ড তৈরি করেন সেই জলকে ধারণ করার জন্য। সেই কুণ্ড আজ কুশাবর্ত কুণ্ড নামে পরিচিত। এখান থেকেই গোদাবরী নদীর পবিত্র প্রবাহ মানুষের কাছে প্রকাশিত হয়েছে বলে বিশ্বাস করা হয়। আজও হাজার হাজার ভক্ত এই কুণ্ডে স্নান করে পাপ মোচন ও পুণ্য লাভের আশায় প্রার্থনা করেন। ত্রম্বকেশ্বর এলে কুশাবর্ত কুণ্ড দর্শন না করলে যেন এই তীর্থযাত্রাই অসম্পূর্ণ থেকে যায়। গোমাতা হত্যার যে প্রায়শ্চিত্তের জায়গা, এটাই যে সেই জায়গা, এটাই আমাদেরকে মনে করিয়ে দেয় এই ইতিহাস। এরপর এখান থেকে ফিরে যাই আমি আমার হোটেলে। এরপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব গোদাবরী নদীর মেন উৎপত্তি স্থল দেখার জন্য। বেরিয়ে পড়লাম এই যে হোটেলের সামনে থেকে। এই হচ্ছে আমাদের মন্দির আর এই হচ্ছে আমাদের হোটেল। রুম থেকে বেরিয়ে এখন আমাদের গন্তব্য হচ্ছে গোদাবরী নদীর উৎপত্তি স্থলের কাছে। এই যে দূরের পাহাড়টা, এই পাহাড়ের ওপরেই আমাদেরকে পায়ে হেঁটে এখন যেতে হবে। আমরা একটা রাস্তা পর্যন্ত এসে লাঠি নিয়ে নিলাম, আর এখন আমরা
এই পাহাড়ে উঠবো, সোজা রাস্তা। চলো। ত্র্যম্বকেশ্বর মন্দির হচ্ছে ঠিক এরকম জায়গায়। आपके ऊपर से आ रहे पूरा? ऊपर गए थे? कितना टाइम लगा? 2 घंटे। মহা সাবিত্রী মন্দির এসে পৌঁছালাম। আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের এই ব্রহ্মগিরি পর্বতের ওপরের এই ট্রেক। প্রায় 4-4.5 কিলোমিটারের নাকি ট্রেক। যাদেরকে জিজ্ঞেস করলাম অনেকেরই বললো 2.5-3 ঘন্টায় পৌঁছেছে। চলো আমরা আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে এখন ওপরে উঠবো। আর এখানে সামনে ম্যাপ দেওয়া আছে, ম্যাপ দেখেও তোমরা যেতে পারো। হর হর মহাদেব। যাদের সিঁড়ি বাইতে একটু কষ্ট আছে, হাঁটুর ব্যথা আছে, তাদেরকে বলবো এই ট্রেকটায় না আসার জন্য, কারণ পুরো রাস্তাটাই এই সিঁড়িময়। এইটা আমাদের টিকিট, দুজনের পড়লো 40 টাকা। চলো এবার এখান থেকে আমরা টিকিট দেখিয়ে ওপর উঠে যাব। রাস্তায় যেতে যেতে আমরা এরকম ছোট ছোট দোকান পাবো, যেখান থেকে তোমরা চাইলে কিছু কেনার থাকলে নিতে পারো। এই যে দেখো আঙুর আছে। ये कितने का? 50 रुपये का पाव किलो। 50 रुपये का, मतलब कितना हो रहा है? 200 रुपये के जी। अच्छा, कम ज़्यादा होते रहते हैं। ওকে। তো চলো ভাবছি 250 গ্রাম মতন আঙুর নিয়ে নেব। 250 दीजिए, 250 नहीं नहीं है, 250 दीजिए, 250। थोड़ा ये लाल लाल देख के दीजिए। অনেকেই বসে বসে যাচ্ছে। সিঁড়িগুলো এত খাড়াই না, মানে বাপরে। দেখো বাচ্চাগুলো কি সুন্দর নামছে, ওরা চলেও এলো ঘুরে। ওদের দেখে মোটিভেশন পাওয়া উচিত আমাদের। নামবো যখন তখন আমি এইভাবেই নামবো। एकदम। नामते भी मजा लगता है। दादाजी आप गए थे? हाँ, पूरा? हाँ। कितना टाइम लगा? 7 बजे के 7 बजे? उतर रहे। अच्छा, कागुड़े पर हाँ अभी तो 10 बजने वाला। 9:40। बहुत जल्दी आ गए आप। बहुत जल्दी आ गए बेटा, चलिए ना फिर भागते हैं। बहुत जल्दी आ गए। चाहो ना बेग बेगी फिर धूप हो जाएंगे। हाँ হ্যাঁ, এই দাদিমা কিন্তু আমাকে একদম ঠিক কথা বলেছে। তাড়াতাড়ি যাও, না হলে কিন্তু এই রোদে পুড়ে গরমে উপরে উঠতে হবে। বেশি রোদ এসে গেলে এই রাস্তায় পথ চলা অনেক কঠিন। আমরা এটা একটা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এই বন বিভাগের মধ্যে, এই বনের অংশের মধ্যে হয়তো এই পশু পাখিগুলো তোমরা বিভিন্ন সিজনে দেখতে পারো। এই রাস্তায় পড়বে এখানে জনপ্রিয় মুক্তা দেবী মন্দির। সেখানে আমরা দর্শন করে আবারও পথ এগিয়ে চললাম। মনে করা হয় এই যাত্রাপথেই নাকি প্রণাম সেরেই যাত্রায় এগিয়ে যেতে হয়। कितना टाइम लगा? हम 4 बजे से आए, 4 बजे से। जैसे आ गए। आपके पैर में दर्द है? हाँ, तुम फिर- नहीं जाएंगे, फिर भी गए थे? तुम जल्दी जल्दी जाएंगे। पर ये बंदर ये बैग सब सफा करेंगे। बैग भी? हाँ, अच्छा, हाँ ना। उसमें उसका अंदर कुछ नहीं है, सिर्फ पानी है। पानी से लगता उनको। ओ अच्छा। पानी पीते फिरते थे। हाँ वो कोई चीज रहती है वो फेंक देते। मेरा तो ये चश्मा भी निकल रही थी। हाँ। कितना दूर है वो बंदर? बंदर है बहुत है आगे दूर है। हाँ ये फोन भी लेंगे तो ऐसा चलेगा। চলো দেখা যাক কি অপেক্ষা করছে। हाँ, বেশ খানিকটা পায়ে হেঁটে আসার পর দেখতে পেলাম একটা অনেক পুরনো বিল্ডিং। বেশ উঁচু রাস্তা, এবার সিঁড়ি, অনেক উঁচু পথ।
সেই উপরে যাতায়াত করছে। দাঁড়িয়ে বলি Bana keman amci acıyarak. Tika vurun hadi. আচ্ছা কোথায় উঠতে হবে? আর সবাই অ্যালার্ট করছে যে হনুমান আছে। Savliye tita jita augure ganti ta savliye. দেখা যাক। প্রচুর চাপ, কোথায় উঠতে হবে? বাঁদরের একটা প্রবলেম। কেমন এক্সপিরিয়েন্স? সেরা, কিন্তু সাথে মাদার আছে। প্রচুর খাড়া। কোথা দিয়ে উঠছি আমরা? কোথায় ছিলাম? নিচে রাস্তা দিয়ে এসেছি। হ্যাঁ, হনুমানের উৎপাত। আমরা আছি অনেক চাপে এখন। বাজারের জন্য নালে রাস্তাটা খুব ইন্টারেস্টিং আর রোমাঞ্চকর। বজরংবলীর ছবি দেওয়া বলে চারিদিকে বজরংবলীতে ভর্তি এখানে। কোথায় উঠতে হবে দেখো এবার। ও বিশাল ট্রেক। হাঁপিয়ে গেলাম সকাল থেকে ভয় আর দৌড়াদৌড়ি করছি আমরা। এটা কোথায় উঠতে হবে দেখ। আরে বাবারে, ব্রহ্মাগিরি পর্বত ট্রেক এত সোজা নয়। হরিয়ার ফোর্ট লাগছে এটা দেখে। একটা সিরিজ কি ডিস্টেন্স ভালো যাচ্ছে না, উঠছি খাড়া সিঁড়ি। এখন ইচ্ছা দেখা কোথা থেকে আসছে সবাই। ও বাপরে, পয়েন্ট ফাইভ করলে ভালো বোঝা ব্যাপার। দেখো কোথা থেকে আসছে সবাই। ও বাদরের উৎপাতে কোনো ভিডিও করতে পারিনি, ভিতরটা দারুণ। আসার পরে এই হচ্ছে यहाँ से जो पहाड़ दिखेगा उसको ही खबर है। अभी कितना दूर है? अभी तो 25% यहाँ ही है। हाँ? बंदर के उत्पात आ रहा है, बंदर ऊपर है। কিছু পথ হেঁটে কখনো বসে কখনো রেস্ট নিয়ে এভাবেই চলতে থাকলাম। জানতে পারলাম আমরা এখন সবে 25% রাস্তা নাকি এসেছি। এখানে আসার পরে দেখতে পারলাম বহু প্রাচীন, যেখান থেকে নাকি এই গোদাবরী নদীর জল প্রবাহিত হয়েছে। তবে এখানকার মানুষ এই জলের মধ্যে প্লাস্টিক ফেলে এগুলোকে আরও নোংরা করে দিয়েছে। আমাদের এখনো কোথায় উঠতে হবে বাবারে। একটা পাহাড় টপকে এসে আমাদেরকে আবার একটা পাহাড়ে উঠতে হচ্ছে। অসাধারণ। হাঁপিয়ে তো গেছি, কিন্তু অসাধারণ লাগছে। আর এই হচ্ছে নাসিকের ত্রম্বকেশ্বরের শহর। আর উঁচু দিকে তোমাদেরকে দেখাবো। এই দেখো, আমরা এই দিক দিয়ে এসছি, এই দুটো পাহাড়ের মাঝখান থেকে। আমরা এসে পৌঁছালাম একটা দোকানে, যেখানে সমস্ত খাবার দাবার জল পাওয়া যাচ্ছে। আর এই দেখো, এখানে এসে পৌঁছালাম। এদিকে যাব একটা মন্দির, আর এদিকে আছে, এদিকেই যাব আমরা মেনলি হাঁটতে হাঁটতে, যেখানে আমরা গিয়ে উৎপত্তিস্থল দেখব। প্রচুর গরম, খুব সুন্দর একটা জায়গা, সুন্দর একটা জায়গা। সময় আপডেট এখন 11:12। এখানে একটু লেবু জল খেয়ে নেওয়ার পালা। অবশেষে ভালোবেসে পৌঁছে যাব কোথায়? এই গোদাবরী নদীর উৎপত্তি স্থল। এখনও পৌঁছায়নি, পৌঁছাতে লাগবে, আর বেশি সময় লাগবে না, প্রায় চলে এসেছি। তবে এইখান থেকে আসার পরে মহারাষ্ট্রের পাহাড়ের এই যে দৃশ্য, সত্যি আমাদের দেশ কতটা মহান। ভারতবর্ষ ঘুরলে, ভারতবর্ষ আমারা ভারত মহান যেটা আমরা বলি, আমার ভারতবর্ষের উপরে কিছু নেই, এটাই হচ্ছে তার প্রমাণ। দেখো একবার, সেপ্টেম্বর অক্টোবর এই পাহাড়ের রূপরেখা কোথায় যাবে। এই পাহাড়গুলোকে অন্যরকমই লাগে দেখতে, কেমন একটা যেন, তোমরা দেখেছো আমি যখন ত্রিম্বকেশ্বর মন্দির ঢুকছিলাম, সেখানে একটা অঞ্জনা পাহাড় বলে কিছু ছিল, তো অদ্ভুত অদ্ভুত। তো এইগুলোর জন্যই কিন্তু আসা, এক্সপ্লোর করা, তোমাদেরকে দেখানো। আর এখন এই পথ ধরে হেঁটে যাব সেই গোদাবরী নদীর উৎপত্তি স্থল। এখানেই রাস্তা করা আছে, ঠিক একদম পাশেই। এসে যে জায়গাটায় পৌঁছালাম, এখান থেকে পায়ে হেঁটে আর একটুখানি পৌঁছে যাব। বেশ খানিকটা পথ পাড়ি দিতেই দেখতে পেলাম রাস্তা এখানে তেমনভাবে নেই। কিছুটা এরকমভাবেই পাথর কেটে রাস্তা বানিয়েছে। এরপরে কিছু দূর এগোতেই আমাদের চোখে পড়ল মন্দিরের সেই চূড়া।
আমরা এসে পৌঁছেছি এখন ব্রহ্মগিরি মন্দিরে, যেখানে আছে এই গোদাবরী নদীর উৎপত্তিস্থল। চলো, এসে পৌঁছালাম আমরা এখানে। পৌঁছাতেই ভেতরে ঢুকতেই একটা অন্যরকম শক্তি অনুভব করলাম। এই বলা হয় এখানকার গঙ্গা মা, যিনি এই গোদাবরী রূপে এই পাহাড়ে প্রবাহিত হয়েছেন এই পাহাড়ের খরাকে রক্ষা করার জন্য। গায়ে কাঁটা দিল আমার। এই জায়গাটাকেই বলা হয় কিন্তু এই কুণ্ড, যেখানে ছোট্ট একটা কুণ্ড, যেখানে টপ টপ করে জল পড়ছে। কোথা থেকে না, গোদাবরী নদীর উৎপত্তিস্থল নাকি বলা হয় এখান থেকেই। একবার তোমাদেরকে দেখাই, এই যে এখানেই টপ টপ করে জল পড়ছে। পশ্চিমের গঙ্গামা বলা হয় এই গোদাবরী নদীকেই। হ্যাঁ, এক ফোঁটা জল নিয়ে মাথায় আশীর্বাদ দিলাম আর মাকে এক দৃষ্টিতে তাকিয়ে প্রণাম করলাম। আর এটাই ভাবছিলাম, এত কঠিন পথ এই ছোট ছোট বাচ্চারা কিভাবে চলে এসেছে। সত্যি অবিশ্বাস্য বিষয়। একটা অসাধারণ সুন্দর জায়গা দর্শন করলাম আজকে। দারুণ লাগলো। ব্রহ্মগিরি জয় করার পর শুধু এটাই মনে হলো, এটি শুধু একটি পাহাড় নয়, এটি এক গভীর আধ্যাত্মিক সাধনা ক্ষেত্র। প্রায় 700-র বেশি সিঁড়ি পেরিয়ে ওপরে উঠলে দেখা মেলে প্রাচীন মন্দির, গোমুখ থেকে বেরিয়ে আসা গোদাবরীর পবিত্র জলধারা এবং চারপাশের মনোমুগ্ধকর পাহাড়ি দৃশ্য। তাই ত্র্যম্বকেশ্বর দর্শনে এলে ব্রহ্মগিরি সফরকে অনেকেই তীর্থযাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন। যে মন্দিরে গেছিলাম আমরা আরেকটু এগিয়েই পেছনে আরও একটি মন্দির দেখতে পেলাম, যেখানে দেখতে পেলাম এই গোদাবরী নদীর আরও একটি উৎসস্থল। কেউ এটিকেও বলে থাকেন এই গোদাবরী নদীর উৎসস্থল। এটি নাকি গৌতম ঋষির সাধনা স্থল। দূরের প্রাকৃতিক সৌন্দর্য এই মহারাষ্ট্রে অসাধারণ। আমি এটাই দেখানোর চেষ্টা করছিলাম যে আমরা কোথা দিকে হেঁটে চলেছি। এই রাস্তাগুলো একবার এই সেপ্টেম্বর অক্টোবর মাসে এক অনন্য রূপ নেয়। संत नामदेवाने वंदन केलं, दृष्टी पडता ब्रह्मगिरी तेची नाही यमपुरी, म्हणून जन्माला आलो एकदा तरी ब्रह्मगिरीचा स्पर्श करून जटा लोकांचे नमस्कार करू। এটা হচ্ছে জটা। এই যে এটা হচ্ছে জটা, ওইখানেই প্রণাম করছে। অবশেষে জটা মন্দির আমরা দর্শন করে এখন আমাদের গন্তব্য আবারও এই পথ ধরে ত্র্যম্বকেশ্বর শহরে, আর সেখান থেকে বাসে করে আজকে পৌঁছে যাওয়া আমার নাসিকে আমার রাত 11:30টার সময় আছে ট্রেন, এলটিটি শালিমার। পারছি না, আর এত কষ্ট, এত গরম। লাঠি নিয়ে আসবে হনুমান তাড়ানোর জন্য, আর রাস্তায় যারা প্রথম ট্রেক করবে তাদের জন্য। ব্রহ্মগিরি পর্বত অসাধারণ কিছু শেখালো আমাকে আজ। চলো এবার আস্তে আস্তে হাঁটি। হ্যাঁ, আমরা এই জটায়ু মহাদেব মন্দির দর্শন করে এবার আবারও বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেলের পথে। দেখো কোথায় উঠতে হবে, বাপরে কি খাড়া রাস্তা। 45 ডিগ্রি হবে কি সময়? 45 হবে না? এক একটা সিঁড়ির হাইট হচ্ছে 1 হাত পুরো, এই যে এতটা। বাপরে বাপ, দেখো বুঝতেই পারছো এখানে। হ্যাঁ, যাদের পায়ে ব্যথা তারা স্কিপ করো এই ট্রেকটা, আমি বলবো।
শুয়ে আছে ভেতরে মহারাজ। মহারাজকে দেখো শুয়ে আছে। ঘুমাচ্ছে দেখেছিস? ঘুমাচ্ছে দেখো। अभी यहाँ से उसे उतर जाना है क्या? हाँ हाँ, इधर से आपको जाके इसी पर्वत जो है, इसी पर्वत से उधर ही जाना है, सीधा ही जाना है? सीधा सीधा। वो आप जाके ही रास्ता पता चल जाएगा, पूरा रास्ता है। বাস স্ট্যান্ডটা ঠিক এরকম, আর এই সাইডে যে বাসগুলো দাঁড়ায় এইগুলোই একদম স্টেশনে যায়, এখান থেকে যেগুলো বললাম। আর এখন ঘড়িতে বেজে গেছে 7টা বাজতে 5 মিনিট বাকি, আর আমাদের বাসেতে গেছে উঠে গেছে। আর এই দিকের বাসগুলো যেগুলো থাকে ওগুলো হচ্ছে নাসিক যাওয়ার, নাসিকের যে বাস স্ট্যান্ড, আর এই দিক থেকে স্টেশন যায়। একটু জিজ্ঞাসা করে নিতে হবে ওঠার সময়, ব্যাস। আর বাস নাম্বার হচ্ছে 61। ব্যাস 61 নাম্বার বাসে চেপে রওনা দিলাম নাসিক স্টেশনের পথে। কিছু বাস স্টেশন আর কিছু বাস নাসিকেরই বাস স্ট্যান্ডে যায়, সেটা জিজ্ঞেস করে উঠে পড়বে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নাসিক থেকে তোমরা মুম্বাই থেকে আসা অনেক ট্রেন পেয়ে যাবে হাওড়া পৌঁছানোর জন্য।